মনে করুন আপনি সর্ষে ইলিশ গরম ভাতে মাখিয়ে খাওয়া শুরু করেছেন। এ সময় খবরের কাগজের শিরোনামে আপনার চোখ আটকে গেল। আপনি চমকে উঠলেন। এ কি দুঃসংবাদ! মেঘনার ইলিশের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশের নদী মুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। শুধু তাই নয়, ইলিশের শরীরে বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতু। ইলিশের অন্ত্রে, যকৃতে, এমনকি পেশিতেও পাওয়া গেছে ৫ মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিক কণা। এই কণা প্লাস্টিক ব্যাগ, বোতল, সিনথেটিক কাপড়, টায়ার কিংবা কসমেটিক্স থেকে এসে পড়ে নদী ও সাগরে। সেখান থেকেই তা গিলে ফেলে মাছ। গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অ্যাকোয়াটিক জুওলজি রিসার্চ গ্রুপ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানী। এটি প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ওয়াটার এয়ার সয়েল পলিউশনে। গবেষণাটি হয়েছে মূলত মেঘনা নদীর মোহনায়। চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের আলেকজান্ডার ও রামগতি, ভোলার দৌলত খান ও তজুমউদ্দিন এবং নোয়াখালীর হাতিয়া এলাকা থেকে ইলিশের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইলিশের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচরণ ও প্রজনন ক্ষেত্র। আপনার খাবারের প্লেটটা কি প্লাস্টিকের তৈরি? কিংবা প্রিয় কফি মগটাও কি প্লাস্টিকের? কলেজে, অফিসে কিংবা ভার্সিটিতে যাবার সময় যে পানির বোতলটা ব্যবহার করছেন সেটাও প্লাস্টিকের? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সকালের কফি মগ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত অধিকাংশ সামগ্রীতেই যেন প্লাস্টিকের ছড়াছড়ি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সিলিকন ও ক্লোরাইডের তৈরি এক ধরনের সিনথেটিক পলিমার হলো প্লাস্টিক। মানুষ প্লাস্টিক ব্যবহার করে আসছে বিগত কয়েক শতাব্দী ধরে, তবে ব্যাপক উৎপাদন শুরু হয় ১৯৫০ সালে। অসম্ভব নমনীয়তার গুণে ইচ্ছেমতো আকার দেওয়া যায় বিধায় শিল্প ব্যবসার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এই প্লাস্টিক। দামে সস্তা হবার কারণে গ্রাহকেরাও প্লাস্টিক পণ্য ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বলাই বাহুল্য, প্লাস্টিক মানুষের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বহুল ব্যবহারের ফলে পরিণত হয়েছে অভিশাপে। এর কারণ প্লাস্টিক সহজে ভাঙে না, পচে না। আপনার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলটা দিনের পর দিন অক্ষত অবস্থায় পড়ে থাকবে আপনার বাড়ির আঙিনায়। ২০১৯ সালে পুরো বিশ্বে উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ ছিল ৪৬ কোটি টন। এর মাত্র ৯% রিসাইকেল হয়েছিল। ২০৬০ সালের মধ্যে তা দাঁড়াবে বছরে ১২০ কোটি টনে। পৃথিবীতে এই পর্যন্ত যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা পড়েছে তা এক করলে ছাড়িয়ে যাবে হিমালয় পর্বতের উচ্চতাকেও। ২০১০ সালে ১৯২টি উপকূলীয় দেশ মিলে প্রায় ২৮ কোটি টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করেছিল, যা ছাড়িয়ে গিয়েছিল পুরো বিশ্বে মোট উৎপাদিত প্লাস্টিকের পরিমাণকে। প্রতি বছর স্থলভাগের প্লাস্টিক বর্জ্যের একটা বড় অংশ নদী, সমুদ্র আর সাগরে গিয়ে মিশে। পরিমাণটা প্রায় ১.৫ কোটি টন। জলাশয়, সূর্যালোক, তাপমাত্রা, ব্যাকটেরিয়া, শৈবাল কিংবা জোয়ার ভাটার ঢেউয়ের প্রভাবে এসব প্লাস্টিক বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। ৫০ মাইক্রোমিটার থেকে ৫ মিলিমিটার সাইজের প্লাস্টিক টুকরাকেও বলা হয় মাইক্রোপ্লাস্টিক। ব্রিটিশ সমুদ্র গবেষক রিচার্ড থমসন ২০০৪ সালে সর্বপ্রথম মাইক্রোপ্লাস্টিক টার্মটা ব্যবহার করেন। মাটি, খাবার পানি, ভূগর্ভস্থ পানি, সাগর, নদী, সমুদ্র, পলি, বাতাসে, পরিবেশের প্রায় সব জায়গাতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বিভিন্ন গবেষণায়। সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে খাদ্যের সঙ্গে গ্রহণ করছে মাইক্রোপ্লাস্টিক। এসব প্লাস্টিক কণার পৃষ্ঠে থাকে নানা রকম ভারী ধাতু, যেমন সীসা, ক্রোমিয়াম, সেলেনিয়াম, সিলভার, মার্কারি, টিন ইত্যাদি। প্লাস্টিকের সঙ্গে এসব ভারী ধাতু প্রবেশ করছে জলাশয়ের প্রাণীদের শরীরে। এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে সামুদ্রিক এসব জীবের বৃদ্ধি, বিকাশ ও প্রজননে। অকালে মৃত্যু ঘটিয়ে এসব প্রাণীর টিকে থাকায় হুমকি সৃষ্টি করেছে মাইক্রোপ্লাস্টিক। সামুদ্রিক মাছ, প্রাণী খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে খাদ্য শৃঙ্খলের নানা স্তরে ঢুকে পড়ছে প্লাস্টিক কণা। সব শেষে এগুলো মানুষের শরীরেও প্রবেশ করছে। এছাড়া খাবার পানি, প্লাস্টিক পাত্রে খাওয়া খাবারের সঙ্গেও মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহে প্রবেশ করে। এরা সাধারণত স্নায়ুতন্ত্র, পরিপাক নালী, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, অমরা সহ শরীরের ভেতরের নানা অঙ্গের ক্ষতি সাধন করে। সাম্প্রতিক গবেষণা বলছে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট করে। এতে হজম, প্রতিরক্ষা ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ফলে সামুদ্রিক সুস্থতা বিঘ্নিত হয়।
মাইক্রোপ্লাস্টিক শরীরের বেশি বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা আরওএস তৈরি করে। এতে শরীরের অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, ফলে ক্যান্সার, স্থূলতা, হৃদরোগ, জন্মকালীন ত্রুটি, নিউরোটক্সিসিটি, অটোইমিউন রোগ সহ নানা রকম দীর্ঘমেয়াদী মারাত্মক রোগ বাসা বাঁধে শরীরে। মাইক্রোপ্লাস্টিক নানা ক্ষুদ্র রোগ জীবাণু বহন করে, ফলে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সঙ্গে নানা ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা পরজীবীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। উৎস অনুযায়ী মাইক্রোপ্লাস্টিককে দুই ভাগে ভাগ করা যায়, এক প্রাইমারি, দুই সেকেন্ডারি। এগুলো সাধারণত নানা শিল্প কারখানায় পণ্য যেমন ফেস ওয়াশ, কসমেটিক্স, শ্যাম্পু, ব্রাশ ইত্যাদি তৈরিতে মাইক্রোবিড হিসেবে ব্যবহৃত হয়। দুর্ঘটনাবশত এসব কারখানা থেকে মাইক্রোপ্লাস্টিক পরিবেশে মুক্ত হতে পারে, কিংবা নিত্য ব্যবহারের সঙ্গেও প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে। সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় সাধারণত ফেলে দেওয়া বড় কোনো প্লাস্টিক সামগ্রী যেমন প্লাস্টিক ব্যাগ কিংবা বোতল থেকে। মাইক্রোপ্লাস্টিক দূষণের সবচেয়ে বেশি শিকার সামুদ্রিক বাস্তুতন্ত্র। প্লাস্টিক দূষণের ফলে প্রাণ প্রজাতির টিকে থাকার হুমকির সম্মুখীন। বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন প্লাস্টিক দূষণ কমিয়ে আনতে মোক্ষম পদ্ধতি খুঁজে বের করার উদ্দেশ্যে। ভৌত, রাসায়নিক ও জৈব পদ্ধতিতে নর্দমার পানি থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে পরিশোষণ। মাইক্রোপ্লাস্টিক অপসারণে এসব পদ্ধতির বিস্তর প্রয়োগের বিকল্প নেই। একই সঙ্গে প্লাস্টিক রিসাইক্লিং হারও বাড়াতে হবে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে এগিয়ে আসতে হবে। পরিবেশ, প্রকৃতি, বর্তমান ও ভবিষ্যৎ সুস্থ পৃথিবী গড়তে হলে প্লাস্টিক দূষণ কমিয়ে আনার কোনো বিকল্প নেই। দর্শক, চলুন আমরা সবাই প্লাস্টিক পণ্য ব্যবহারে সচেতন হই। সবাইকে ধন্যবাদ।